বজ্রাহত দৃষ্টিতে তাকিয়ে আছি নির্জনের জিজ্ঞাসু মুখশ্রীর দিকে। এটা কি বলছেন উনি? আমাকে চিনতে পারছেন না? আমি হয়তো ভুল শুনেছি। কাপা কাপা গলায় প্রশ্ন করলাম। কি বললে? আরেকবার বলো। নির্জন আরেক দফা জোরে জোরে শ্বাস নিয়ে অতি কষ্টে বলল। আমি এইখানে কি করছি? আপনি ককে? অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে ধীর পায়ে পিছিয়ে যাচ্ছি। নির্জন আমাকে চিনতে পারছে না। আমাকে প্রশ্ন করছে, এসব কি হচ্ছে আমার সাথে? 5 বছরের দূরত্বের পর এখন আবার অপরিচিত। এর চেয়ে তো মরণ হাজার গুণ ভালো আমার জন্য। সামনের সবকিছু অন্ধকার লাগছে। মাথাটা হঠাৎ ঘুরে উঠতেই ঢলে পড়লাম ফ্লোরে। চোখ খোলা রাখার ব্যর্থ চেষ্টা করতে করতে ধীরে ধীরে তলিয়ে গেলাম আধার দুনিয়ায়। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম, তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। সামনে শুধু শুভ্রবকেই দেখতে পেলাম। গালে হাত দিয়ে আমার সামনে বসে বসে ঘুমে ঢুলছে। আশেপাশে তাকিয়ে বুঝলাম, এখন সকাল হয়েছে। শুভ্রব আমাকে উঠে বসতে দেখেই হুড়মুড়িয়ে ভালোভাবে বসলেন। কেমন লাগছে এখন? দুর্বল লাগছে, মাথা ঘুরছে, আরও অনেক প্রশ্ন করতে লাগলেন। তার মানে কাল সারাদিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। বাবা, মা, নির্জনের বাবা, মা, সারা সবাই একে একে ভেতরে ঢুকল কিছুক্ষণের মধ্যেই। কিন্তু যাকে আমি বেশি আশা করেছিলাম সে আসেনি। ফ্যাকাশে মুখে আমার দিকে তাকিয়ে মলিন হাসল সবাই। নির্জনের কি শুধু আমাকেই মনে নেই? শুভ্রব? অনেকটা রাগী স্বরে বললাম কথাটা। শুভ্রব অবাক চোখে তাকালেন। বললেন, শুধু তোমাকে কেন মনে থাকবে না? ও তো কাউকেই চিনতে পারছে না। যেহেতু মাথায় গুলি লেগেছে, এমনটা হওয়া অস্বাভাবিক কিছু না। আমি আগেই এমনটা আশঙ্কা করেছিলাম। বিস্ফোরিত চোখে তাকালাম শুভ্রবের দিকে। রাগী স্বরে বললাম, আপনি তো আমায় আগে এসব কিছু বলেননি। কেন লুকিয়েছিলেন আমার থেকে এত বড় সত্যটা? শুভ্রব মাথা নিচু করে ফেললেন। মিনমিনে গলায় বললেন, আমার সাহস হয়নি তোমাকে এত বড় সত্যটা বলার। ইনফ্যাক্ট, আমি জাস্ট ধারণা করেছিলাম। শিওর ছিলাম না, তাই এসব বলে তোমায় কষ্ট দিতে চাইনি। তাচ্ছিল্যের হাসি দিলাম। আমার কথা চিন্তা করে এই 5 বছর কি না করেছে শুভ্রব। আমায় সামলানোর ক্ষেত্রে শুভ্রব আর সারার অবদান সবচেয়ে বেশি। কাল সারারাত জেগে আমায় পাহারা দিয়েছে, সেটাও ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই শুভ্রবকে দেখে আমার প্রচণ্ড আক্ষেপ হয়। এমন ভালোবাসা পেয়েও আমি গ্রহণ করতে পারব না কোনোদিন। যদিও শুভ্রব কোনোদিন আমায় মেনে নেবে না। অথচ নির্জন, সারা জীবন মানুষের মুখে শুনে এলেও আজ ঠিকই মনে হচ্ছে, যাহা পাই, তাহা ভুল করে পাই। যাহা চাই, তাহা পাই না। সারা এগিয়ে এসে আমার পাশে ঘেঁষে বসে এক হাতে জড়িয়ে ধরল। আশ্বাস দিয়ে বলল, মন খারাপ করিস না, আর তোর এই মলিন ফেস দেখতে দেখতে টোটালি বোর্ড। এই 5 বছরে তোর ভালোবাসায় বিশ্বাস ছিল না তোর? সেই বিশ্বাসের জোরে নির্জন ভাইয়া ফাইনালি আমাদের মাঝে ফিরে এলেন। আর একটু বিশ্বাস রাখো, ধৈর্য ধর। সব ঠিক হয়ে যাবে। সময় তো লাগবেই একটু, তাই না? তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়ে বললাম, হ্যাঁ, সেটাই। এত বছর চলে গেল। আরও অনেক সময় বাকি, তাই না শুভ্রব? ওনারও আমার মতো 3-4 বছর লাগবে মেমোরি ফিরে পেতে। শুভ্রব মুখ কালো করে ফেললেন। হয়তো উনিও নিশ্চয়তা দিতে পারছেন না নির্জনের জ্ঞান কবে ফিরবে। সত্যি বলতে, আমার জীবনটাই ওলটপালট হয়ে গেছে। কখন কি থেকে কি ঘটে কিছুরই কোনো লজিক খুঁজে পাই না আমি। কেটে বেশ কয়েকটা দিন। নির্জন এখন একদম সুস্থ। হাঁটা চলা, কথাবার্তা সবই স্বাভাবিক। নিজের বাবা মায়ের সাথে নতুন করে পরিচিত হতে হয়েছে তার। কিন্তু আমি নিজের পরিচয় এখনও দেইনি। কাউকে জানাতেও দেইনি। ইচ্ছে করেই ওনাকে জানতে দেইনি যে আমি সেই যাকে উনি বহু বছর ভালোবেসে এসেছিল। নির্জনের বাসায় এখন তার বাবার বন্ধুর মেয়ের পরিচয় থাকতে হচ্ছে। তবুও থাকি। প্রিয় ব্যক্তিটাকে কাছ থেকে তো দেখতে পাই। এটাই বা কম কিসে? স্টাডি রুমে বই খোঁজার জন্য ঢুকতেই দেখলাম, নির্জন খুব মনোযোগ সহকারে বই পড়ছেন। আমার আগমন ওনার দৃষ্টিগোচর হতেই বই নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন আর বেরিয়ে যেতে উদ্যত হলেন। খুব বেশি অবাক হলাম না। একদিন যতবারই ওনার মুখোমুখি হয়েছি, উনি আমায় এড়িয়ে গেছেন। বারবারই অবহেলার গ্লানি সহ্য করেছি বুকে পাথর চেপে। নির্জন আমায় পাশ কাটিয়ে যেতেই বলে উঠলাম, শুনুন। নির্জন থামলেন। ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে তাকাতেই ওনার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। নির্জন থমথমে গলায় বললেন, কিছু বলবেন? শুকনো হেসে ডানে বামে মাথা নাড়িয়ে বললাম, কিছু না।
এমনিতেই, বলেই উল্টো ঘুরে চোখ দুটো আড়ালে মুছে প্রয়োজনীয় বইটা হাতে নিলাম। দরজার দিকে এগোতেই দেখলাম, নির্জন এখনও দাঁড়িয়ে আছে। বেশ অবাক হলাম, ওনার চাহনিটাও অন্যরকম লাগল। তবুও বিষয়টা অগ্রাহ্য করে চলে এলাম সেখান থেকে। ঘরে ঢুকতেই হাতের বইটা ছুঁড়ে ফেলে দিলাম। হাত পা কাঁপছে ক্রমাগত। এতক্ষণ দাবিয়ে রাখা কান্নাগুলো ঝোড়ো করে গড়িয়ে পড়তে লাগল। খাটে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়তেই দাঁত চেপে চাপা আর্তনাদ বেরিয়ে এলো। দুই হাতে মুখ চেপে শব্দ থামানোর চেষ্টা করছি, কিন্তু কান্নার আওয়াজ আসছেই। এত কষ্ট দিয়েছিলাম আমি নির্জনকে? উনি তো শুধু অপরিচিতের মতো আচরণ করছেন আমার সাথে, আর সেটাই আমি সহ্য করতে পারছি না। কিন্তু আমি যা ইচ্ছে তাই বলেছি ওনাকে। কিভাবে সহ্য করেছেন উনি? আমি কষ্টের তোরে দরজা লাগাতে যে ভুলে গেছি, সেটা আমার খেয়ালই নেই। সেই দরজার আড়ালে দাঁড়িয়ে কেউ যে আমার আহাজারি দাঁতে দাঁত চেপে সহ্য করছে সেটাও কান্নার কারণে খেয়াল করিনি আমি। ইদানিং ব্যস্ততা আগের তুলনায় বেড়ে গেছে অনেক। সারাদিনের বেশিরভাগ সময় চেম্বারে রোগী দেখেই কাটিয়ে দেই। ফিরিও বেশ রাত করেই। সত্যি বলতে নির্জনের থেকে পালিয়ে থাকার চেষ্টা করি। ওনাকে এভাবে অচেনা অপরিচিতভাবে ট্রিট করতে দেখলেই বুক ফেটে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। কিন্তু বাড়ি ফিরে ওনার ঘুমন্ত মুখটা একবার হলেও দেখে আসাটা অভ্যাস আমার। আজ 12:30টায় বাসায় ফিরলাম। গাড়ি পার্ক করে নিজের ঘরে যাওয়ার আগে নির্জনের ঘরের দিকে একবার উকি দিলাম। ঘুমিয়ে গেছেন অনেক আগেই। দূর থেকেই ঘুমন্ত মুখটা একবার দেখে চলে এলাম। ফ্রেশ হয়ে রোগীদের ফাইলগুলো একে একে চেক করতে লাগলাম। সবশেষে প্রেসক্রিপশন অ্যাড করে নিজের সাইনটা করতে গিয়ে আজ বরাবরের মতো আবারও কলমটা আটকে গেল। বুক চিরে ভারী একটা নিঃশ্বাস ছেড়ে সাইনটা করেই দিলাম, আফরা সেহরিশ জোহায়ের। সব টাস্ক শেষ করতে করতে রাত 2:30টা বেজে গেল। ঘুম আসেনি, তবুও বিছানায় শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত হওয়ায় ঘুমও চলে এলো তাড়াতাড়ি। কতক্ষণ ঘুমালাম জানি না, কিন্তু হঠাৎ মনে হলো কেউ একজন ঘরে প্রবেশ করল। ইদানিং ঘুম অনেক পাতলা হওয়াও জেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না এত রাতে কে আমার ঘরে এলো। সেটা এখন আমায় জানতে হলে ঘুমের ভান করেই পড়ে থাকতে হবে। কেউ এগিয়ে আসছে, সেটা পা ফেলার আওয়াজেই বুঝতে পারছি। কে এসেছে ঘরে? অন্ধকার ঘরে চোখ মেললেও চিনতে পারব না। আলো জ্বালাতে হলে উঠে বসতে হবে। এতে তো সে বুঝে ফেলবে যে আমি জেগে গেছি। ব্যক্তিটা আমার পাশে এসে বসতেই মনে মনে অবাক হলাম। এটাই মোক্ষম সুযোগ। উঠে বসার জন্য মনস্থির করতেই কপালে উষ্ণ স্পর্শ পেলাম। গালের ওপরেও উষ্ণ পানির ফোঁটার বর্ষণ অনুভূত হল। সেই চিরচেনা স্পর্শ। অতিমাত্রায় বিস্মিত হয়ে গেলাম। চোখ দুটো মুহূর্তেই পানিতে ভরে উঠল। আমি হালকা কেঁপে উঠতেই সে সরে গেল। কয়েক পা এগিয়ে যেতেই আমি হুট করে উঠে বসে লাইট অন করে দিলাম। সাদা ফোকফকে আলোয় সেই আকাঙ্ক্ষিত ব্যক্তিটার পৃষ্ঠভাগ দৃষ্টিগোচর হতেই অবাক দৃষ্টিতে তাকালাম। চোখ দুটো পানিতে ঝাপসা হয়ে এলেও তাকে চিনতে আমার 1 সেকেন্ড সময়ও লাগেনি। হঠাৎ আলো জ্বলে ওঠায় নির্জন অনেকটা ভ্যাবাচেকা খেয়ে থমকে গেলেন। আজ যে উনি ধরা পড়ে গেছে, সেটা বুঝে গেছেন। ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে তাকাতেই আমার অবাক ও কান্নারত চাহনি দেখে চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিলেন। চোখ বন্ধ করতেই তার চোখ দিয়ে যে 2 ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ল সেটা আমার চোখের আড়াল হল না। নির্জন কাঁদছেন, আমায় দেখে কাঁদছেন, তার মানে উনি আমায় চিনতে পেরেছেন। মুহূর্তেই চোখে মুখে থাকা বিস্ময় মুছে গিয়ে সেখানে এসে হাজারো আনন্দেরা এসে ভর করল। আবেগান্বিত হয়ে হেসে দিতেই আবার ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিলাম। চোখ দিয়ে টপটপ করে পানি পড়লেও মুখে আনন্দের ঝিলিক। নির্জন দূরে দাঁড়িয়ে হাসলেন। এদিক সেদিকে তাকিয়ে চোখের পানি পড়া আটকাতে চেয়েও পারলেন না। নিজের চোখে ও গালে হাত দিয়ে আবার তর্জনী আঙুল নাড়িয়ে ইশারায় কাঁদতে নিষেধ করলেন। ওনার কান্না দেখে আরও দ্বিগুণ গতিতে ফুঁপিয়ে উঠলাম। গায়ের ওপর থেকে কাঁথা সরিয়ে ছুটে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। নির্জন এগিয়ে এসে আমার 2 গালে হাত রাখলেন। চোখের পানি মুছে দিতেই কান্নামিশ্রিত কণ্ঠে বললাম, আমায় চিনতে পো। কথা শেষ করার আগেই নির্জন কাঁদতে কাঁদতেই হাসলেন ও মাথা নাড়িয়ে বললেন, আমার শ্যামাঙ্গিনী, তোমাকে ভোলার আগে যেন আমার মৃত্যু হয়। তুমি ভাবলে কি করে আফরান জোহায়ের নির্জন তার প্রাণভোমরাকে চিনতে পারবে না? আমার নিউরনগুলোতেও যে তুমি মিশে আছো। ভুলি কিভাবে তোমায়? বলো। নিজেকে আর সামলাতে পারলাম না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। নিজেকে কতটা সুখী মনে হচ্ছে, তা বলার ভাষা পাচ্ছি না। নির্জনের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে দিলাম। আমার এভাবে জড়িয়ে ধরায় নির্জন পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিলেন।
নির্জন আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। চোখের পানিতে নির্জনের টি শার্ট সিক্ত করে দিচ্ছি। আজ এত সুখে মরে গেলেও আমার কোনো আক্ষেপ নেই। নির্জন সিক্ত গাল দুটো অতি যত্নের সাথে মুছে দিলেন। কপালে কপাল ঠেকিয়ে বললেন, অনেক হয়েছে, এবার তো কান্না থামিয়ে একটু হাসো। মলিন হাসি না, সেই আগের মতো প্রাণ খুলে হাসবে কিন্তু। চোখ বন্ধ করেই নিঃশব্দে হাসলাম। অভিমানী সুরে বললাম, কেন এত কষ্ট দিলেন আমায়? বিগত 5টা বছর আমার কাছে কতটা বিষাক্ত ছিল জানেন? তার ওপর এতদিন আপনি সব ভুলে যাওয়ার ভান করছিলেন। বারবার ইগনোর করতেন আমায়। মরে যেতে ইচ্ছে করত তখন। নির্জন ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, আরে এসব কি যাতা বলছো তুমি? আর আমায় এভাবে আপনি আপনি করে কথা বলছো কেন? এসব কি করেছেন, বলেছেন, দিয়েছেন, লাগিয়েছ? একবার বলেছিলাম না, এসবে হার্ট হই আমি। আর আমি সবসময় শুধু নিজের দিকটাই দেখবে, তাই না? আমার তো কোনো ভ্যালুই নেই তোমার কাছে। 3 বছরে তোমায় যতটা কষ্ট দিয়েছি, 5 বছরে সবটা সুদে আসলে উসুল করেও ক্ষান্ত হওনি তুমি। আবার মেমোরি লসের অ্যাক্টিং করে নিজের কষ্টগুলো আমায় ফিল করাতে চেয়েছ। কথা বলবে না আমার সাথে? মুখ গোমরা করে নির্জনের থেকে দূরে সরে যেতেই উনি একটানে কাছে টেনে কোমর পেঁচিয়ে ধরলেন। আকস্মিক এভাবে টেনে আনায় চোখ বড় বড় করে তাকালাম। নির্জন ভ্রু নাচিয়ে বললেন, তোমায় কে বলল এসব কথা? আমি তোমাকে আমার কষ্ট ফিল করাতে চাইব। হ্যাভ ইউ গন ম্যাড, গুঞ্জন? এই চিনলে আমায়? তোমার চোখের এক বিন্দু জলের কারণ হওয়ার চেয়ে তো আমার কাছে মৃত্যু অধিক শ্রেয় বলে মনে হয়। তবুও না চাইতেও তোমাকে কাঁদতে হয়েছে অনেক। নির্জনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। উৎসুক কণ্ঠে বললাম, তাহলে গুঞ্জন, লেট মি এক্সপ্লেইন। হ্যাঁ, এটা ঠিক যে আমি কিছু ভুলে যাইনি আর না আমার স্মৃতি চলে গেছে। যখন থেকে আমি হাত পা নাড়াতে পারতাম, তখন থেকেই আমার সেন্স অফ হেয়ারিং কাজ করা শুরু করে। তোমাদের কথা শুনতে পেতাম, বাট চোখ মিলে দেখার মতো এবিলিটি আমার তখনও আসেনি। সেদিন তুমি কেঁদে কেঁদে যখন দূরে চলে যাওয়ার কথা বলছিলে, তার আগের দিন আমি চোখ মিলতে পেরেছিলাম। তবে কাউকে বুঝতে দেইনি। তোমায় সেদিন ওইভাবে কাঁদতে দেখার পর আমার কেমন লেগেছিল, বলে বোঝাতে পারবো না। কিন্তু একটা যৌক্তিক কারণেই আমি সবাইকে না চিনতে পারার ভান করেছিলাম। কিন্তু সেই কারণটা কি? নির্জন ঠোঁট গোল করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে শুভ্রবার সায়ন্তীকে আমার তখনও ডাউট হচ্ছিল। আমি কোনো রিস্ক নিতে চাইনি। তাই অবাক চোখে তাকিয়ে বললাম, মানে কি? শুভ্রবার সায়ন্তীকে সন্দেহ করেছিলে তুমি? সায়ন্তী তো 5 বছর ধরেই মেন্টালি ডিজর্ডার্ড। ওকে যদি তুমি দেখতে, তাহলে বুঝতে। আর রইল শুভ্রবের কথা। শুভ্রব এই 5 বছরে আমাকে কিভাবে সামলেছে, সেটা শুধু আমি জানি। ওনার উৎসাহ পেয়েই আমি স্টাডি কমপ্লিট করতে পেরেছি। আর তুমি এভাবে সুস্থ হয়ে গেছ, এতেও শুভ্রবের অবদান সবচেয়ে বেশি। আমি এখন জানি সেটা, কিন্তু প্রথম দিকে তো সেটা জানতাম না। আমি ভেবেছিলাম, আমার মেমোরি লস দেখে শুভ্রব যদি কোনোভাবে খুশি হয়, তাহলে বুঝব ও এখনও বদলায়নি। কিন্তু না, এ কয়েকদিনে ওর মুখে শুধু কষ্ট আর হতাশাই দেখেছি। তখন বুঝলাম। কি বুঝলে? তুমি ভুল ভেবেছিলে, তাই তো? সবই ভাবো তুমি, কিন্তু এই আমি নামক ব্যক্তিটার কথা তোমার মনে আসে না। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এতে আমি কতটা কষ্ট পেয়েছি? এখন ধরা খেয়ে কাছে এসেছ। মুখ বাঁকিয়ে বললাম কথাগুলো। নির্জন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেই আগের ভুবন ভুলানোর হাসিটা দিলেন। বিরক্তি নিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়ার বৃথা চেষ্টা করতে করতে বললাম, ছাড়ুন আমাকে। কথা বলবেন না আমার সাথে? আমাকে এত কাঁদিয়ে এখন আলগা খাতির দেখাতে এসেছেন? আপনাকে আমি চিনিই না। নির্জন হাসি বজায় রেখেই বললেন, হেই, তোমাকে বলেছি না এসব আপনি টাপনি না বলতে। আর ছাড়ার জন্য তো ধরিনি। এ জীবনে আর ছাড়া পাচ্ছ না আমার থেকে। বলেই আমাকে আরও শক্ত করে চেপে নিলেন নিজের সাথে। হতভম্ব হয়ে তাকাতেই দেখলাম, উনি নিজের মুখ আমার দিকে এগিয়ে আনছেন। ভয়ে ভয়ে মুখ পিছিয়ে নিয়ে চোখ খিচে বন্ধ করে নিলাম। কিছু বুঝে ওঠার আগেই উনি কপালে ঠোঁটের স্পর্শ এঁকে দিলেন। আমি ফট করে চোখ খুলে ফেললাম। এটা দেখে নির্জন সশব্দে হেসে দিলেন। হাসতে হাসতেই বললেন, কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আগে তো জানতাম না আমার বউ এত এক্সট্রা ভাবে। ছি, কি লুচু তুমি! ওনার না চাইতেও লজ্জা লাগল। তবুও সেটা বুঝতে না দিয়ে চোখ পাকিয়ে তাকালাম। উনি হালকা হেসে বললেন, ভালোবাসার স্পর্শ কপালের সুন্দর শ্যামাঙ্গিনী।
নির্জনের মা সবটা জানার পর ওনাকে বেশ জোরে সোরে দুটো চড় মেরেছেন। বাবা তো 3 দিন কথাই বলেননি। পরে নির্জন অনেক কষ্টে ওনাকে মানিয়েছেন। শুভ্রবকে আজ সকালে ফোন দিয়ে আসতে বলেছি। এই 3 দিনে বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়েছে। তাই এখন শুভ্রবকে একদম সারপ্রাইজ করে দেব। সারা আর আমার বাবা মাকেও আসতে বললাম। বাবা মা দুপুরের পর আসবেন। কিন্তু সারা সকাল সকালই চলে এসেছে। সারার সাথে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম আর এটা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। হঠাৎ হাসার মাঝে দেখি সারা আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বললাম, কি রে, হাঁ করে ওভাবে তাকিয়ে আছিস কেন? হুম। সারা থতমত খেয়ে সোজা হয়ে বসতে বসতে প্রসন্নের হাসি দিয়ে বলল, কতদিন পর তোকে এভাবে মন খুলে হাসতে দেখছি। আর সেই আগের মতো। ফাইনালি তোর দৃঢ় বিশ্বাস সফল হয়ে গেল। সারার চোখে মুখে আনন্দের ঝিলিক। সেটা দেখে মৃদু হেসে বললাম, সেটা তো হয়েছে, কিন্তু তোর কি খবর বল তো? বয়স তো কম হয়নি। বিয়ে শাদি কি এ জীবনে করবি না নাকি? আমার প্রশ্নে সারা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। জোরপূর্বক হেসে বলল, আরে ধুর, এমনিই জম্পেশ চলছে। ওই বিয়ে নামক প্যারা আর ঘাড়ে চাপাতে চাই না। পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, যদি শুভ্রব তোকে বিয়ে করতে চায় তাহলে? সারা চমকে উঠে আমার দিকে তাকালো। হকচকিয়ে গিয়ে বলল, শুভ্রব, উনি কেন আমায় বিয়ে করতে চাইবেন? কারণ তুই ওনাকে ভালোবাসিস। সারা অবাক হয়ে বলল, তুই জানিস? আমি তো তোকে কখনো বলিনি। আমার জানাটা ফ্যাক্টর না। তুই ওনাকে ভালোবাসিস এটাই আসল কথা। সারা আমার কথা শুনে মলিন হাসল। হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আরে বাদ দে, আর উনি কখনো আমায় ভালোবাসবেন না। এত বছরে কম চেষ্টা করিনি। কিন্তু ওনার এক কথা, আমিও হাল ছেড়ে দিয়েছি এখন। হয়তো উনি আমার ভাগ্যে নেই। সারার কথা শেষ হতেই পেছনে থেকে কেউ বলে উঠল, গুঞ্জন, ডেকেছিলে কেন? এনি প্রবলেম? পেছনে ফিরে তাকাতেই দেখলাম শুভ্রব দাঁড়িয়ে আছেন। হাতে সাদা এপ্রন আর স্টেথোস্কোপ দেখে বুঝলাম হসপিটালে যাওয়ার পথে আমার সাথে দেখা করতে এসেছেন। বসা থেকে দাঁড়িয়ে সারার দিকে তাকালাম। ও এক পলক শুভ্রবের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। শুভ্রব সারার এরকম ইগনোরেন্স দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মুখে সৌজন্যের হাসি ঝুলিয়ে কিছু বলতে যাব, এমন সময় কোত্থেকে নির্জন হাওয়ার বেগে ছুটে এসে শুভ্রবকে ঝাপটে ধরলেন। আমি আর সারা হালকা ভয় পেয়ে গেলেও নিজেদের সামলে নিলাম। কিন্তু শুভ্রব যেন আকাশ থেকে পড়লেন। চোখ বড় বড় করে নির্জনের পিঠে হাত রাখতেই নির্জন বললেন, সরি, সরি, সরি। তুই তোর কথা রেখেছিস। আর আমি বোকার মতো তোকে সন্দেহ করেছিলাম। মাফ করে দে। আর তুই অন্তত মারিস না আমায়। মা এমনি 2 চড়ে গাল ফাটিয়ে দিয়েছে আমার। শুভ্রবের মাথার ওপর দিয়ে যে সবটা যাচ্ছে তা ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। নির্জনের মুখটা সামনে এনে অবাক চোখে তাকিয়ে বললেন, তুই আমাকে চিনতে পেরেছিস? আমি এগিয়ে এসে শুভ্রবকে সবটা খুলে বলতেই উনি নির্জনের দিকে দাঁত কটমট করে ক্রূর দৃষ্টিতে তাকালেন। রাগী স্বরে বললেন, আই নো, আমার প্রতি তোর সন্দেহ হওয়াটা অস্বাভাবিক কিছু না। তোর জায়গায় আমি থাকলেও সন্দেহ করতাম। কিন্তু এজন্য এই মেয়েটাকে এভাবে কষ্ট না দিলেও পারতি। ওকে অন্তত সবটা খুলে বলতি। তুই জানিস এই 5 বছরে ওর ওপর দিয়ে কি গেছে? আমরা ওকে সাপোর্ট না করলে পাগল হয়ে যেত ও। তার ওপর তুই এসব করেছিস। নির্জন অপরাধী সুরে বললেন, জানি এটা ঠিক হয়নি, কিন্তু আমার মাথাও তখন ভালোভাবে কাজ করছিল না। কি করেছি? শুভ্রব কিছু সময় চুপ করে থেকে আচমকা নিজেই নির্জনকে জড়িয়ে ধরলেন। কান্নামাখা গলায় বললেন, আমি জিতে গেছি। আর আমাদের বন্ধুত্বের চ্যালেঞ্জে আমি জিতে গেছি। ওনাদের এমন কান্নাকাটি দেখে আমি নিজেই আবেগান্বিত হয়ে গেলাম। না চাইতেও চোখের কোণে জল চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ মনোযোগ সহকারে দেখছি। আমার মতো তৃতীয়বার একজন মানুষের জন্যই বউ সাজার সৌভাগ্য কোনো মেয়ের হয়েছে কিনা সন্দেহ আছে। আজ তৃতীয়বারের মতো আমার আর নির্জনের বিয়ে হল। প্রথমবার ঘরোয়াভাবে হয়েছিল বলে এবার বেশ জাঁকজমকপূর্ণভাবেই হল। নির্জন ঘরে প্রবেশ করতেই আয়নার ভিতরে ওনার প্রতিবিম্বের দিকে তাকালাম। উনি ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতেই ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। উনি সামনে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখের পলক ফেলছেন না। বেশ কিছু মুহূর্ত কেটে গেলেও ওনার কোনো হেলদোল না দেখে কিছু বলতে যাব, এমন সময় উনি ঠোঁটে আঙুল বসিয়ে বললেন, হুশ, আজ আমি আমার শ্যামাঙ্গিনীকে প্রাণ ভরে দেখব।
গত 2 বার বধূ বেশে মন মতো দেখতে পারিনি, এবার তো আর সেটা হতে দেব না। নির্জন এগিয়ে এসে আমার কপাল থেকে টিকলি সরিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দিলেন। ওনার বুকে মাথা এলিয়ে দিতেই 2 হাতে আগলে নিয়ে বললেন, ভালোবাসি শ্যামাঙ্গিনী, আমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়েই যে তুমি মিশে আছো। সেই কৈশোরকাল থেকেই তারাচিহ্ন তুমিময় আসক্তি তারাচিহ্নতে জড়িয়ে গেছি আমি। আজীবন তোমাতেই জড়িয়ে থাকতে চাই। চোখ দুটো ভরে এলো, এটাই তো আমার একমাত্র প্রত্যাশা ছিল। সারা জীবন এইটুকু প্রাপ্তিকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে পারবো আমি। আর কিছু চাই না, কিচ্ছু না। নির্জন আমার চোখের পানি মুছে দিতে দিতে বললেন, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। উৎসুক দৃষ্টিতে তাকাতেই উনি হেসে বললেন, চলো আমার সাথে। হাত ধরে টেনে বারান্দায় এনে দাঁড় করালেন নির্জন। পেছনে থেকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বললেন, সামনে বাগানের দিকে তাকাও আর চুপচাপ দেখো। সামনে নিচের দিকে তাকাতেই দেখলাম শুভ্রূপ দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে কারো জন্য ওয়েট করছেন। লাইটিং এর ফোকফকে আলোয় বাগানটা একদম পরিষ্কার। হঠাৎ সারাকে শুভ্রূপের দিকে এগিয়ে আসতে দেখে অবাক চোখে তাকালাম। দোতলা থেকে ওদের কথোপকথন অনেকটা স্পষ্ট শুনতে পাচ্ছি। সারা শুভ্রূপের সামনে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এত রাতে আমাকে এখানে ডেকেছেন কেন? কি বলবেন? শুভ্রূপ ইতস্তত করে বলল, আসলে আমি বলছিলাম যে আমি আমার ঘড়িটা নিতে এসেছিলাম। শুভ্রূপের কথা শুনে নির্জন আমার ঘাড়ে মুখ গুজে কিটকিটিয়ে হেসে দিলেন। আমিও হাত দিয়ে মুখ চেপে হাসি থামালাম। সারা বিস্মিত চোখে তাকিয়ে বলল, এত বছর পর আপনি আপনার সেই ঘড়ি ব্যাক করে নিতে চাইছেন? আপনি তো ওটা আমার বরকে গিফট করতে বলেছিলেন। শুভ্রূপ সাথে সাথে বলে উঠলেন, আরে সেজন্যই তো দিতে বলেছি। ভবিষ্যতে তো সেটা আমাকেই পরাবে। তাহলে আজই পরিয়ে দেও। সারা থমকে গিয়ে তাকালো শুভ্রূপের দিকে। এমন কিছু সে মোটেও আশা করেনি। অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি? আর বলতে পারল না, কণ্ঠ আটকে আসছে ওর। শুভ্রূপ এগিয়ে গিয়ে ওর 2 গালে হাত রাখলেন। সারার চোখে পানি টলমল করছে। পলক ফেলতেই পানি গড়িয়ে পড়ল। শুভ্রূপ সেটা মুছে দিয়ে বললেন, এত ভালোবাসো কেন হুম? আর সেই ভালোবাসারই বা এত জোর কেন? তোমাকে হাজার দূরে ঠেলেও নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলাম না। তারাচিহ্ন তুমিময় আসক্তি তারাচিহ্ন আমাকে হারিয়েই দিল। সর্বহারা এই অন্ধকারাচ্ছন্ন জীবনে ভালোবাসার অনেক অভাব আমার। সেখানে এক চিলতে আলো হয়ে আবির্ভূত হবে কি? বেশি না, শুধু একটু ভালোবাসার জন্য তৃষ্ণার্ত আমি। হবে কি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন? সারা ঠোঁট বাঁকিয়ে কেঁদে দিতেই শুভ্রূপকে জড়িয়ে ধরল। শুভ্রূপও ওকে নিজের সাথে জড়িয়ে নিলেন। নির্জনের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুমিই এসবের পেছনে কলকাঠি নেড়েছ, তাই না? নির্জন ঠোঁট প্রসারিত করে হেসে বললেন, আমি কিছুই করিনি, জাস্ট শুভ্রূপের ভেতরের সুপ্ত অনুভূতিটাকে জাগিয়ে দিয়েছি। দ্যাটস ইট। যদিও শুভ্রূপ তোমাকে ভালোবাসত, এখনও হয়তো বাসে। কিন্তু দ্বিতীয় ভালোবাসা তো মানুষের জীবনে আসতেই পারে। মাথা নাড়িয়ে হেসে বললাম, তুমি পারোও বটে। সব দিকে নজর খোলা থাকে তোমার। নির্জন হেসে দিলেন আমার কথায়। 8 বছর পর। ওহি বেশ মনোযোগ সহকারে হাতে থাকা রুবিক্স কিউবটা নিয়ে মোচড়ামুচড়ি করছে। কিন্তু কিছুতেই সেটা মেলাতে পারছে না। গালে হাত দিয়ে বসে বসে ওর কাণ্ড দেখছি এমন সময় আদৃশ সেখানে এসে অহিকে উদ্দেশ্য করে বলল, তোমার মতো বাচ্চা মেয়েদের খেলনা এটা না। এটা মেলানো টেকনিক আছে। এমন সময় শুভ্রূপ আর সারাকে নিয়ে নির্জন এখানে প্রবেশ করলেন। আমিই ইনভাইট করেছিলাম ওদের। ওহি ঠোঁট উল্টিয়ে বলল, আমি বাচ্চা না। আমাদের ক্লাসে একমাত্র আমিই আমার নাম ইংলিশে লিখতে পারি। অহির মুখে এমন কথা শুনে আমরা যেন আকাশ থেকে পড়লাম। অবাক চোখে নির্জনের দিকে তাকাতেই দেখলাম উনি বিস্মিত চোখে তাকিয়ে আছেন। সারা আর শুভ্রূপেরও এক অবস্থা। আরোহী জোহাইয়ে রোহি, আমার আর নির্জনের একমাত্র মেয়ে। বয়স 4 বছর। আদৃশ শাহরিয়ার, সারা আর শুভ্রূপের একমাত্র ছেলে। বয়স 7 বছর প্রায়। আমাদের বিয়ের 2 মাস পরেই সারা আর শুভ্রূপের বিয়ে হয়। আদৃশ অহির 3 বছর আগেই জন্মগ্রহণ করে। অবাকতা কাটিয়ে নির্জনের দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। উনি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি অহিকে কিচ্ছু বলিনি। আমার কোনো দোষ নেই। শুভ্রূপ নির্জনকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আরে ইয়ার, তোর কিছু বলার জন্য ওয়েট করে আছে নাকি ওরা? এটুকু বুঝতে পারছিস না? দে আর মেড ফর ইচ আদার।
এজন্যই তো তোদের কার্বন কপির মতো ডায়লগও বলছে। নির্জন শুভ্রবের সাথে হাই ফাইভ করে বললেন, যাক, ফাইনালি বন্ধুত্ব বেআইয়ের সম্পর্ক পর্যন্ত গড়াবে, তাই না বেআই? শুভ্রব সাই জানিয়ে বললেন, জি হ্যাঁ বেআই। সারাদিন সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করেই কাটালাম। রাতে ওহি ঘুমিয়ে যেতেই নির্জন আমাকে টেনে ছাদে নিয়ে গেলেন। পূর্ণিমা রাতে চাঁদ তার সম্পূর্ণ আলো ঢেলে দিচ্ছি। ছাদের রেলিং ধরে দাঁড়াতেই নির্জন পাশে এসে দাঁড়িয়ে বললেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। উদ্ধৃতি চিহ্ন কাজী নজরুল ইসলাম। নীরবেই হালকা হাসলাম। কিছু মুহূর্ত কথা বলার চেয়ে অনুভব করাটা বেশি জরুরি। নিস্তব্ধতাই তখন অনেক কথা জানিয়ে দেয় যা মুখে বলা যায় না কখনো। সমাপ্ত।